আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির জন্য এটা অন্তত বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ ক্লাস হতে যাচ্ছে। কারণ আমরা হচ্ছে ক্লাসটা ২ টা ধাপে নিব। ১ম ধাপে একটা প্লেলিস্ট থাকবে বা ক্লাসের ১ম কিছু আপনার ১ম কয়েকটা লেকচার থাকবে যেগুলো করলে একবারে এইচএসসির বোর্ডে যতটুক লাগে ততটুক কভার হবে। তারপরে আমরা ২য় ধাপে পড়ব যে বাড়তি আরও যেগুলো আছে, যেগুলো অ্যাডমিশনের জন্য প্রয়োজন হয়। মানে শুধু এইচএসসি অনেকে আছে যারা চায় যে শুধু এইচএসসিতে যতটুক লাগে ততটুকু অর্গানিক কেমিস্ট্রি শিখবে এইচএসসিতে বসে, এবং বাকিটা তারা চায় যে অ্যাডমিশনের সময় শিখবে। কিন্তু এরকম কোনো কোর্স নাই ইউটিউবে, এমনকি পেইড কোনো কোর্সও নাই। সব কোর্স হচ্ছে একবারে বেসিক টু অ্যাডভান্সড। কিন্তু আমি প্রথম অনেক অ্যানালাইসিস করে কি করব, আমি প্রথম যতটুকু পড়ালে আপনার এইচএসসিতে ২ টা সিকিউ কমন থাকবে এবং এমসিকিউ কমন থাকবে। ১ম এ আমরা ততটুকু শেষ করব, মানে যতটুকু এইচএসসির জন্য প্রয়োজন হয়। মনে করেন প্লে লিস্টের ১ম কয়েকটা লেকচার থাকবে যেগুলো কি শুধু এইচএসসির জন্য। তারপরে আমরা পরের ফেজে আরও কিছু ক্লাস নিব যেগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য, এবং বাড়তি যেগুলো বাকি ছিল এক্সট্রা যেগুলো ওগুলো। কেউ যদি চায় যে সে একবারে একাডেমিক টু অ্যাডমিশন সম্পূর্ণ কভার করবে, সে সবগুলো ক্লাস শেষ করবে। এবং কেউ যদি চায় যে শুধু এইচএসসির সময় এইচএসসিতে যতটুকু লাগে ততটুকু শিখবে, সে করবে কি, সে ১ম যে লেকচারগুলো থাকবে শুধু ওই অল্প কয়েকটা লেকচার করলেই তার এইচএসসি একাডেমিক সম্পূর্ণ কভার হবে, এবং সে বাকি লেকচারগুলো অ্যাডমিশনের সময় করলে তখন হয়ে যাবে। আবার যদি কেউ চায় যে একবারে কমপ্লিট এ টু জেড শিখবে, সে সব লেকচারগুলো করবে প্লে লিস্টের। আমরা এভাবে প্লে লিস্ট সাজাবো। আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যারা অর্গানিক কেমিস্ট্রি এত বড়, পুরো আপনার সেকেন্ড পেপারের অর্ধেক, তা দেখে ভয় পায়। ভয় পেয়ে পরে আর অর্গানিক কেমিস্ট্রি পড়েই না। আবার অনেকে খুঁজে যে এমন কোনো কোর্স বা ক্লাস আছে কিনা যেটা বা কতটুকু পড়লে শুধু এইচএসসির জন্য যতটুকু লাগে ততটুক হবে। কিন্তু এরকম কোনো কোর্স নাই, কেউ পায় না। সেই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। সর্বোপরি আমাদের কোর্সটা হবে ২ ধাপে। ১ম ধাপ করলে আপনার এইচএসসির একাডেমিক যতটুক আছে ততটুক সম্পূর্ণ কভার হবে। ২ টা সিকিউ এবং এমসিকিউ সম্পূর্ণ কমন পাবেন, এবং পরের যে ধাপটা আছে ওই ধাপটা করলে আপনি অ্যাডমিশনের জন্য ফিট হয়ে যাবেন। মানে একাডেমিক টু অ্যাডমিশন একবারে সম্পূর্ণ কভার হবে। তাহলে চেষ্টা করবেন সম্পূর্ণ প্লে লিস্ট করার। আর যদি যারা দুর্বল স্টুডেন্ট, যারা চান শুধু এইচএসসিটা আগে পড়বেন, তারা শুধু এইচএসসির যে অংশগুলো প্রথম যে ক্লাসগুলো নিব, প্রথম লেকচারগুলো করলে আপনার হয়ে যাবে। তো চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জৈব যৌগের নামকরণের দুর্দান্ত কিছু টেকনিক শিখব। আমি হচ্ছে কিছুদিন আগেই আমার একটা অফলাইন ব্যাচ শেষ করছি, ওদেরকে অনেক টেকনিক শিখাইছি, এবং আমি হচ্ছে আজকে প্রত্যেকটা টপিক পড়ানোর পরেই আমি বলে দিব যে কোনটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ক্ষতে আসতে পারে, কোনটা সৃজনশীলের গতে আসবে, কোনটা বড় ঘতে আসবে, সব একবারে বলে দিব। প্রথমেই আমি চেয়েছিলাম নামকরণটা পড়ানোর জন্য, কিন্তু পরে দেখলাম যে আপনার জৈব যৌগের যে ইতিহাস আছে, ইতিহাস এবং প্রাথমিক কিছু আলোচনা আছে যেগুলো থেকে কতে প্রশ্ন আসে এবং ক্ষতে প্রশ্ন আসে। তাহলে প্রথমে আমরা সেগুলো একটু দেখিয়ে দিব। যেহেতু ইতিহাস বোঝানোর কিছু নাই, সেজন্য ওগুলো লিখে নিয়ে আসছি। আমি আগে লিখে রাখছি, এগুলো শুধু একটু পড়ে যাব এবং বুঝিয়ে দিব। তারপরে আমরা মেইন আলোচনা হচ্ছে নামকরণ। নামকরণ একবারে দুর্দান্ত কিছু টেকনিক, শর্টকাট টেকনিক, মনে রাখার কিছু টেকনিক দিয়ে আপনাদের শিখাবো, যেটা আপনারা কোথাও আর পাবেন না। তাহলে প্রথমে দেখেন আমরা পড়তেছি জৈব রসায়ন। জৈব রসায়ন আসলে কি? এগুলো হচ্ছে কয় মার্কের জন্য আসে, এগুলো তো লিখে দেই। এগুলো হচ্ছে আপনাদের কতে আসে সংজ্ঞার জন্য। জৈব রসায়ন কাকে বলে আসতেই পারে। তাহলে কি বলবেন? যে রসায়ন, দাঁড়ান মাইকটা ঠিক করে নিই। রসায়নের যে শাখায় যৌগসমূহের গঠন, শনাক্তকরণ, ধর্ম, প্রস্তুতি, ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? জৈব রসায়ন বলে। এখন আমাদের আর একটা প্রশ্ন, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ কাকে বলে? এর সাথে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন কাকে বলে? একটা প্রশ্নের ভিতরে কি দুইটা উত্তর লুকানো, বা একটা উত্তরের ভিতরে দুইটা প্রশ্ন। দেখেন, যে জৈব যৌগ আর একটা কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? এটা হচ্ছে খুবই সহজ, নামের ভিতরেই উত্তর লুকানো। হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত
যৌগসমূহকে বলা হয় হাইড্রোকার্বন। লিখে দিয়েছি, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে বলা হয় হাইড্রোকার্বন। এবং দেখেন এই যে হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত সকল যৌগসমূহকে বলা হয় কি জৈব যৌগ। তাহলে এখানে আমাদের সংখ্যা কয়টা? দুইটা। কতে যে কোনো দুইটার যে কোনোটাই আসতে পারে। যদি আসে জৈব যৌগ কাকে বলে, তার ভিতরে কিন্তু হাইড্রোকার্বন কাকে বলে সেটা আগে বলে নিয়ে আসতে হবে, আগে বলতে হবে। ঠিক আছে, দেখেন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করেন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, মনে করেন যেমন আছে CH4। অন্য কালি নিয়ে দেখাই। মনে করেন CH4, এটার নাম হচ্ছে মিথেন। এই কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটা যৌগ, এটাকে বলা হয় কি জৈব যৌগ বা হাইড্রোকার্বন। দেখেন তো পরের লাইনটা কি বলা হয়েছে, হাইড্রোকার্বন হতে উদ্ভূত সকল যৌগসমূহকে বলা হয় কি জৈব যৌগ। না, এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন তো জৈব যৌগ, এবং হাইড্রোকার্বন থেকে যদি অন্য কোনো যৌগ তৈরি হয় সেটাও কিন্তু জৈব যৌগ। যেমন দেখেন যে মিথেনকে যদি আপনি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেন, এটা কিন্তু আপনারা 9-10-এ পড়ছেন, ক্লাস 9-10-এও ছিল এটা, যে এইচ নিউ বা ইউভি, মানে সূর্যালোকের উপস্থিতিতে মিথেনে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেন তাহলে কি তৈরি হয়, এখানেও তৈরি হয় আপনার CH3। দেখেন CH3Cl কিভাবে তৈরি হলো, দেখেন এখানে CH4 আছে, তাহলে এখান থেকে CH3 নিলাম আর এখান থেকে একটা Cl নিলাম, CH3Cl। তাহলে এখানে দেখেন তাহলে আরেকটা বাড়তি H থেকে যায়, দেখেন আর একটা HCl থেকে যায়, তাহলে ওই দুইটা মিলে কি তৈরি হয় HCl। এখন দেখেন এখানে আমাদের CH4 মিথেন, এটা কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এটা যেরকম জৈব যৌগ, একইভাবে CH3Cl এটাও কিন্তু একটা জৈব যৌগ। এটা কিন্তু হাইড্রোকার্বন না, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কিন্তু আরও আছে, কিন্তু এটা জৈব যৌগ। কারণ কি, এটা হচ্ছে হাইড্রোকার্বন হতে উদ্ভূত। এটা কি হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগ। যেমন এই যে হাইড্রোকার্বন, এটা এটা থেকে এটা কি কার্বন, এটা কি উদ্ভূত যৌগ, এজন্য এটাও কি হাইড্রোকার্বন বা জৈব যৌগ। সরি, এটা হাইড্রোকার্বন না কিন্তু জৈব যৌগ। আরেকটা জিনিস শিখাই দিই আপনাদের, এখানে জায়গা কম তাও লিখে দিই, এখানে দাঁড়ান। এই যে জৈব যৌগের সময় সবসময় হচ্ছে আপনার কার্বন, মুছে দিই, দেখেন কার্বনের সাথে হাইড্রোজেন বা এক্সপন্স XPONS, দেখেন এই একটা শর্ট টেকনিক শিখিয়ে দিলাম, মনে রাখার টেকনিক শিখিয়ে দিলাম। এই যে এক্সপন্স দিয়ে মনে রাখবেন, এক্স হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন কি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার পিতে কি ফসফরাস, ওতে কি অক্সিজেন, এনে নাইট্রোজেন, এসে সালফার। কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হয়। অথবা এই যে এক্সপন্স, এই যে ক্লোরিন, ফ্লোরিন, এই যেগুলা, তারপর হচ্ছে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো সাধারণত যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি হয়। যেমন এখানে কি এই দেখেন ক্লোরিন যুক্ত হয়েছে, ক্লোরিনটা কি আসলে এই যে এক্স হ্যালোজেন, বুঝেছেন। এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, যে কার্বনের সাথে নিচের কোন মৌলটি যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি করে। তো এগুলো কি এমসিকিউতে আসে, লিখে দিই আমি। এই যে প্রত্যেকটা টপিক, কোন টপিক কিতে আসে, কোনটা কতে আসে, কোনটা ক্ষতে আসে, কোনটা গতে আসে, একবারে আপনার পরীক্ষার আগেই আপনাদের দেখবেন প্রশ্ন হুবহু কমন দিয়ে দিব আমি। যেগুলো বলবো আসবে সেগুলোই আসবে, এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিব। এইচএসসির জন্য পড়া তেমন বেশি না, কমই, কিন্তু অ্যাডমিশনের জন্য সব পড়তে হয়। এখন হচ্ছে আমরা মেনলি এইচএসসির জন্য যতটুকু লাগে, ঠিক আছে, আপনাদের সব বলে দিব, ক খ সব সহ। দেখেন নেক্সট পৃষ্ঠে যাই। তারপরে বলা হয়েছে যে জৈব যৌগ হতে হলে কার্বন থাকা বাধ্যতামূলক, মানে কার্বন ছাড়া কোনো জৈব যৌগ নাই। ঠিক আছে, কার্বন থাকা বাধ্যতামূলক, তবে কার্বন থাকলেই সকল যৌগ জৈব যৌগ হবে না। মানে কার্বন থাকতে হবে জৈব যৌগ হতে হলে, কিন্তু আবার কার্বন থাকলেই জৈব যৌগ না সেটা। যেমন দেখেন কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, যেমন কি এই সোডিয়াম বাইকার্বনেট, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড। কিন্তু হাইড্রোজেন না থাকলেও কিন্তু জৈব যৌগ হয়। এই দেখেন হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কি আছে, মাত্র যেটা দেখাইলাম, এটাও কিন্তু হয়। এই যে CH3Cl, বা হচ্ছে এই যে CCl4, এটার নাম কি কার্বন টেট্রাক্লোরাইড, এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড। তারপর কি CFC, এগুলো সামনে আসবে আলোচনা। CFC কি ক্লোরোফ্লোরো কার্বন, তো এটা কি CCl3, CCl3 কার্বনের তো চারটা হাত,
Cl3 ধর আর একটা কিছু দিতে হবে এখানে। এখানে আমরা কি দিব, একটা NO2 দিই। এই যেগুলো কি হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, কারণ কি এগুলো হাইড্রোকার্বন হতে উদ্ভূত। আগে যে দেখাইছি আমি এটার মতোই, এটা যেমন উদ্ভূত, এগুলোও কি হাইড্রোকার্বন হতে উদ্ভূত। পরের বিষয়ে দেখেন জৈব যৌগ সম্পর্কে ধারণা। জৈব যৌগ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তার মতবাদের নাম ছিল প্রাণশক্তি মতবাদ। ঠিক আছে, প্রাণশক্তি মতবাদটাকে আমি লিখে দিয়েছি এখানে সংক্ষেপে বোঝার জন্য। আপনারা আমার ক্লাসে থেকে আপনি গ এবং ঘ হুবহু কমন পাবেন, এবং ক খ এর জন্য হালকা পাতলা একটু গাইডের প্রথমে যে ক দেওয়া থাকে, দেখবেন রয়্যাল গাইডের প্রথমে ক খ দেওয়া থাকে, ওগুলো পড়ে যাবেন আর ক্লাসটা করবেন। বই না পড়লেও আপনি 100% সিকিউ MCQ কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন প্রাণশক্তি মতবাদ কি। জৈব যৌগ হলো এক প্রকার রহস্যময় জীবনী শক্তি যা সজীব, এখানে কিন্তু সজীব বলতে হবে, যা কি সজীব উদ্ভিদ ও প্রাণীতে বর্তমান থাকে বা বিরাজমান থাকে। এটা বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথম ধারণা করতেন যে জৈব যৌগ কেবল সজীব উদ্ভিদের ভিতরেই থাকে, কোনোভাবে তৈরি করা যায় না। কিন্তু তার ধারণা পরে বদলে গেছে, নতুন একজন বিজ্ঞানী আধুনিক মতবাদ দিচ্ছে, তার নাম কি বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, ইনি কি আধুনিক ল্যাবে প্রথম জৈব যৌগ তৈরি করছে। আমি এটা আপনাদের বিক্রিয়াটাও দেখা দিতেছি। আধুনিক মতামত, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কি করলেন, উনি উনি প্রথম ল্যাবে জৈব যৌগ তৈরি করছে। কিভাবে তৈরি করছে দেখাইতেছি, বিক্রিয়াটা আমি দেখা দিতেছি। নেই, দেখেন উনি অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH4, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে মনে হয় জায়গা হবে না, দাঁড়ান এটা একটু আগাই দিই। উনি অ্যামোনিয়াম ক্লোরাইড আর প্লাম্বাম, দেখেন PbCnO, প্লাম্বাম সায়ানাইড। উনি কি করছেন, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং প্লাম্বাম সায়ানাইডকে বিক্রিয়া দিয়েছেন। বিক্রিয়া দেওয়ার পরে উনি যেটা পাইছেন, দেখেন এখান থেকে অ্যামোনিয়াম আর এখান থেকে সায়ানাইড, সিএনও সায়ানাইড, এই দুইটা মিলে তৈরি করছে, হলুদ নেই, এর দুটো মিলে তৈরি করছে দেখেন NH4CnO, NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে, PbCl2, এটা কি প্লাম্বাস ক্লোরাইড, এটার নাম কি প্লাম্বাস ক্লোরাইড। এটা আমাদের এক্সট্রা যৌগ দরকার নেই ওটা মনে রাখার, এটা আমাদের মেইন। উনি কি পাইলেন, অ্যামোনিয়াম ক্লোরাইড। নামগুলো লিখে দেব, অনেকে না পারতে পারেন, লিখে দেই, নামগুলো লিখে দেই। এটার নাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম, এগুলো কিন্তু আপনার MCQতে আসবে, ক্লোরাইড লিখে দেই, এটা কিতে আসবে, MCQতে আসবে। এটা কিসের জন্য, MCQর জন্য। MCQতে প্রশ্ন আসবে যে কোন বিজ্ঞানী, উনি কি আধুনিক জৈব যৌগের জনক। প্রশ্ন আসবে আধুনিক জৈব যৌগের জনক কে, কি বলবেন, ফ্রেডরিক ভোলার। কে সর্বপ্রথম ল্যাবে জৈব যৌগ তৈরি করছে, এভাবে। তারপর এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু এডমিশনেও আসে, বিক্রিয়াটা মনে রাখবেন, বিক্রিয়াটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এডমিশনেও আসছে। দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের নাম কি প্লাম্বাম সায়ানাইড, প্লাম্বাম সায়ানাইড। দেখেন যেটা তৈরি হয়েছে অ্যামোনিয়াম সায়ানাইড, তারপরে উনি কি করছেন, এটাকে আবার পুনর্বিন্যাস বিক্রিয়া দিয়েছেন। এটা কি তাপ দিছে, তাপ দেওয়ার ফলে কি হয়েছে, পুনর্বিন্যাস বিক্রিয়া। পরের পৃষ্ঠায় লিখে দেই, দেখেন আমাদের ছিল কি তৈরি হয়েছে, NH4, NH4CnO, NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। এটাকে কি করছে, উনি তাপ দিছেন, তাপ দেওয়ার চিহ্ন বোঝায় এটাকে। তাপ দেওয়ার ফলে এখানে কি হয়েছে, এটা লিখে দেই, পুনর্বিন্যাস বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়েছে, দেখেন যে NH4, এখান থেকে NH2 নেন, NH2 নিলাম, আরও একটা NH2 আছে, আর কি থেকে
NH2 সি এবং ও, এখান থেকে সি নেব আর ও নেব, NH2 CO NH2। দেখেন এখানে NH4 ছিল, NH4 থেকে N গেছে আর দুইটা H গেছে, এখানে N গেছে আর কি না অন্য কালে নেই, N গেছে এবং দুইটা H গেছে, আর এখান থেকে CO মাঝখানে হচ্ছে CO, আর এখানে যে দুইটা H ছিল আর এখানে একটা N, N দুইটা H মিলে NH2, NH2 CO NH2, মানে এটাও যা এটা হুবহু সেম কিন্তু জিনিস। এটা কি হয়েছে, শুধু পুনর্বিন্যাস হয়েছে, মারো জিনিস সব ঠিকই আছে, শুধু এটা নিজেদের মধ্যে বিন্যস্ত হয় পুনর্বিন্যাস করে একটা জৈব তৈরি করছে, এটার নাম হচ্ছে ইউরিয়া। এটা কি ল্যাবে আবিষ্কৃত বা প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, ল্যাবে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ, তার নাম কি ইউরিয়া। এটাও কিন্তু আপনি এমসিকিউতে আসবে যে ল্যাবে আবিষ্কৃত প্রথম যৌগের নাম কি, বলবেন ইউরিয়া। তারপর প্রশ্ন আসবে কি ইউরিয়া কার সাথে কার বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়েছে, এই যে আপনার এখানে নাম লিখে দিছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি প্লাম্বাম, ধরুন প্লাম্বাম সায়ানাইড, এর মাধ্যমে বিক্রিয়া তৈরি করে প্রথম কি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে। তো অ্যামোনিয়াম সায়ানাইডেরকে পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে, পুনর্বিন্যাস বিক্রিয়া কোন বিক্রিয়া এটাও কিন্তু আসতে পারে, কোন বিক্রিয়া পুনর্বিন্যাস বিক্রিয়া। তারপরে কি তৈরি হয়েছে এটাও আসতে পারে। এখানে হচ্ছে এমসিকিউ, প্রচুর এমসিকিউ আসে এর ভিতর থেকে। নাম কি এটার, এটার নাম কি ইউরিয়া, ইউরিয়া। এই যে পড়ালাম এর মধ্যে অনেকগুলো এমসিকিউ, আমি কিন্তু প্রথমে চাইলে নামকরণে চলে যেতে পারতাম, কিন্তু দেখলাম যে ইতিহাসের এই প্রথম যে ইতিহাসটু আছে এর ভিতর থেকে প্রচুর এমসিকিউ আসে, কতে প্রশ্ন আসে খতে প্রশ্ন আসে, যার কারণে ইতিহাসটাও পড়াই দিচ্ছি, একটু ধৈর্য ধরে এটাও পড়েন। তারপরে কি সামনে আমরা নামকরণ শিখবো, নামকরণ দেখবেন অনেক মজা পাবেন ওটা পড়তে, কারণ ওখানে আমি দুর্দান্ত কিছু টেকনিক, স্পেশাল কিছু টেকনিক, মনে রাখার কিছু কৌশল শিখিয়ে দেবো। তারপরে দেখেন বিজ্ঞানী লাউরি উনি মুদ্রে ইউরিয়া আবিষ্কার করেন, এটা পরে আবিষ্কার করছে, এটা মনে রাখেন এমসিকিউর জন্য। তারপরে দেখেন এইটা হচ্ছে, এটা বলে দিই, এটা আছে, এটা হচ্ছে আপনাদের খ, মানে অনুধাবনমূলক প্রশ্ন, খ অনুধাবনমূলক প্রশ্নে প্রচুর পরিমাণে আসে এটা, যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন আসবে, জৈব যৌগের এত আধিক্য কেন, বা জৈব যৌগের প্রাচুর্যতা বেশি থাকার কারণ কি, এবার ঘুরিয়ে ফিরিয়ে গাইড খুললে দেখবেন প্রচুর প্রশ্ন অনেকবার আসছে এটা, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, অথবা এমসিকিউতেও আসে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এখানে দিবে বেশি থাকার কারণগুলো অপশনে দিয়ে দিবে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ইতিহাসের ভিতর থেকে বা প্রাথমিক আলোচনার ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে আমি শুধু সেগুলো নিয়ে আসছি। দেখেন এক নম্বর হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, এই যে ক্যাটিনেশন ধর্ম মানে কি, কার্বনের যে কার্বনের চারটা হাত, কার্বনের যোজনী কয়টা, চারটা, কার্বনের যোজনী কয়টা, চারটা, সবাই জানেন। এই যে কার্বনের যে চারটা হাত আছে, এই চারটা হাতের মাধ্যমে কার্বন ইচ্ছে করলে যত খুশি তত বন্ধন তৈরি করতে পারে। যেমন দেখেন এই যে মনে করেন আরো একটা হাত আছে এখানে, আরো একটা যুক্ত হইলো, এখানে যুক্ত হইলো, এই হাতে মনে করেন আরেকটা কার্বন দিলাম, ওর আবার চারটা হাত, এখানে আরেকটা কার্বন দিলাম, ওর আবার চারটা হাত, এরকম কার্বনের যে চতুর্যুজি ধর্ম, এই যে চতুর্যুজি ধর্ম এটাকে বলে কি ক্যাটিনেশন। তারপরে আরেকটা কি বন্ধন প্রকৃতি, আরেকটা কি বন্ধন প্রকৃতি, মানে বন্ধন প্রকৃতি অনেক বেশি বন্ধন তৈরি করতে পারে, মানে কার্বন অনেক বেশি বন্ধন তৈরি করতে পারে, যার কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি। তারপর একটা হচ্ছে সমানুতা, এই সমানুতা সম্পর্কে পরে বিস্তারিত পড়ানো হবে, এটা আপাতত রাখলাম, নেক্সটে আছে, নেক্সট কি বিস্তারিত সমানুতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তারপরে সংকরায়ন, সংকরায়ন আপনারা অন্য অধ্যায় পড়ছেন, আপনার 3 নম্বর অধ্যায়, তারপর 4 নম্বর অধ্যায় মেবি আছে, 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায় আছে আপনার রসায়ন প্রথম পত্রের, সেকেন্ড পেপারেও আলোচনা আছে, সংকরায়ন সামনে দরকার হলে আলোচনা করে দিব, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে আরেকটা সংখ্যা দেখেন কার্যকরীমূলক, এই সংখ্যাটাও প্রচুর আসে, এটা কিতে আসবে, কতে আসবে আপনার, অথবা কি খতেও আসতে পারে, ক অথবা খ দুইটাতেই আসতে পারে। কি আসবে যে কতে আসলে আসবে কার্যকরীমূলক কাকে বলে, আর যদি খ তাহলে আসবে কিভাবে, কার্যকরীমূলক কাকে বলে ব্যাখ্যা করো, তাহলে কি উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবেন। সংখ্যাটা কি খুবই সহজ,
কোনো একটা চিহ্ন বা আপনি গাইড থেকে চাইলে সংখ্যাটা আরও ভালোভাবে শিখতে পারেন, বা এভাবে লিখলেও হবে, আপনি বুঝে বানিয়ে বানিয়ে লিখলেই হবে। দেখেন, কোনো একটি চিহ্ন একটি পরমাণু বা পরমাণুগুচ্ছ যা কোনো যৌগে উপস্থিত থেকে এ যৌগের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং ধর্ম নিরূপণ করে তাকে কি বলে? কার্যকরীমূলক বলে। যেমন দেখেন, CHO এটা হচ্ছে কি অ্যালডিহাইড, তারপর কি OH এটা হচ্ছে কি অ্যালকোহল, আর COOH এটা কি জৈব অ্যাসিড, আর CO এটা হচ্ছে কি কিটোন। এরকম এগুলো হচ্ছে কি কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি করে? একটা যৌগে উপস্থিত থেকে ওই যৌগটার বিক্রিয়া ধর্ম এগুলো নিরূপণ করে। এটাই বেসিক, এটাই মনে রাখবেন। তারপর দেখেন, আমরা দ্রুত নামকরণে চলে যাব, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ যেহেতু এগুলো আপনাদের কমন প্রশ্ন, এগুলো আসবেই, অনেকবার আসছে, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখেন, তারপর হচ্ছে কি অ্যালকেন কাকে বলে? এগুলো আপনারা 9 10-এও পড়ছেন, যারা নতুন SSC তে পড়ছেন তারা কিন্তু 9 10-এও এগুলো পড়ছেন। অ্যালকেন কাকে বলে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে যেটা, সেটা কি অ্যালকেন। এ দেখেন, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত সকল সম্পৃক্ত যৌগসমূহকে অ্যালকেন বলা হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে সম্পৃক্ত মানে কি? আসতেই পারে প্রশ্ন, সম্পৃক্ত মানে কি? যাদের সম্পৃক্ত মানে কি সিঙ্গেল বন্ড, যাদের সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সম্পৃক্ত, আর যাদের ডাবল বন্ড ট্রিপল বন্ড তারা কি অসম্পৃক্ত। দেখেন, এই অ্যালকিনের অন্য নাম হচ্ছে কি প্যারাফিন। অ্যালকিনের আর একটা নাম হচ্ছে কি প্যারাফিন, এটা মনে রাখবেন, এটা MCQ-তে আসে যে নিচের কোনটি প্যারাফিন, নিচের কোনটি পরে প্যারাফিন এভাবে আসবে। তবে এটা আসে সাধারণ সংকেত কি অ্যালকিনের, CnH2n+2, CnH2n+2 এটা কি অ্যালকিনের সাধারণ সংকেত। এই সংকেতটাও 19% আপনারা। এখন দেখেন, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন কোনটি, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন কোনটি, কে বের করবেন? কার্বন মনে করেন একটা দিবেন প্রথমে, ধরুন এই যে মনে করেন কার্বন দিলেন। তারপর হাইড্রোজেন কটা দিবেন? দেখেন, কার্বন যদি একটা হয় তাহলে হাইড্রোজেন কার্বন একটা মানে n যদি 1 হয়, দাঁড়ান এখানে মানে কি n=1, এখানে লিখে দিই n সমান যদি 1 হয়, মানে কি এক কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে কি n=1, তাহলে C1 H কি হবে 2 গুণ 1 প্লাস 2, মানে কি ইকুয়াল কি 4, তাহলে মূলত হবে কি জিনিসটা CH4 হবে কি CH4, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি মিথেন। এই যে অ্যালকেন, এন, অ্যালকেনের সবগুলো লাস্টে কি উচ্চারণ হয়? এন উচ্চারণ হয়, যেমন কি মিথেন। 2 কার্বন বিশিষ্ট কি হবে তাহলে? দেখেন, সি দেবেন দুইটা, এইচ কটা দিবেন? 2 দুগুণে 4 যোগ 2, 2 দুগুণে 4 যোগ 2, 2 দুগুণে 4, এনের মধ্যে 2 হয়, তাই 2 গুণ 2, 2 দুগুণে 4 প্লাস 2 কত হয়? 6, C2H6। অথবা আপনারা চাইলে অন্য আরো ভাবে লিখতে পারেন। দেখেন, যদি গাঠনিক সংখ্যা রাখতে চান তাও কিন্তু পারবেন। দেখেন, 2টা কার্বন দিবেন প্রথমে, কার্বন 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 কি সিঙ্গেল বন্ড দিবেন যেহেতু অ্যালকেন। তারপরে দেখেন কার্বন হাত 4টা, তাহলে একটা বন্ধন নিয়ে 2টা যুক্ত হয়েছে, তাহলে আর 3টা হাত ফাঁকা আছে, 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, CH3 বন্ড CH3, বা দেখেন C2 CS এর 2টা, C2 H কয়টা? 3 3 6টা, C2H6 হয়ে গেল। এখন আপনাকে যে নাম্বার দেওয়া হবে আপনি কিন্তু সেটাই বলতে পারবেন। যদি 5 কার্বন বেশি বলে তাহলে কি হবে? দেখেন, C5 H কত হবে? 5 গুণ 2, 5 গুণ 10 যোগ 2 12, C5H12, এত হয়ে গেল। এখন এই যে উদাহরণগুলো এগুলো আপনাকে দিয়ে দিবে, যখন কঠিন করে MCQ আসবে তখন কি MCQতে কি বলবে? যে নিচের কোনটি প্যারাফিন, প্রশ্ন করবে কি, অথবা বলবে নিচের কোনটি অ্যালকেন, সহজ করে দিতে হলে। যদি কঠিন করে তাহলে কি করবে? প্রশ্ন করবে যে নিচের কোনটি প্যারাফিন, তাহলে আপনি কিভাবে অ্যান্সার দিবেন? এই যে এগুলো কি দেখবেন যে কোনটা মিলে, CnH2n+2 এর সাথে কোনটা মিলে। 5 5 দুগুণে 10 যোগ 2 12 মিলছে, বা 2 দেখেন 2 দুগুণে 4 যোগ 2 6 মিলছে, এককে 1 2 একে 2 যোগ 2 4 মিলছে। এই সূত্রটা দিকে দেখবেন মিলে কিনা, তাহলেই কিন্তু পারবেন। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে অ্যালকিন। প্রথম বললাম অ্যালকেন, পরে কি অ্যালকিন। অ্যালকিন কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনযুক্ত সকল অসম্পৃক্ত জৈব যৌগসমূহকে কি বলে? অ্যালকিন বলে। এর অন্য নামটা মনে রাখবেন, এর অন্য নামটা কি? অলেফিন। অ্যালকিনের অন্য নাম কি? অলেফিন। সাধারণ সংকেতটা মনে রাখবেন, এটা কি CnH2n, আগেরটা ছিল কি CnH2n+2, এটা কি CnH2n। এখন দেখেন n=1 বা এক কার্বন বিশিষ্ট অ্যালকিন কোনটি, এটা কিন্তু হতে পারে না, কারণ কি কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, যদি একটা কার্বন থাকে একটা কার্বন দিয়ে কিন্তু কখনো দ্বিবন্ধন বানানো সম্ভব না।
দেখাই আপনাকে। আচ্ছা, তো ঠিকই ছিল। দেখেন, একটা কার্বন একটা কার্বন থাকলে কি কখনো দ্বিবন্ধন হবে? দ্বিবন্ধন, দুইটা বন্ধন দিতে হলে কি দুইটা কার্বন লাগবে। ওই জন্য কি একটা আপনার এক কার্বন বিশিষ্ট অ্যালকিন বা অ্যালকাইন কিছু কিন্তু হয় না, দুই কার্বন বিশিষ্ট হয়। যদি বলে n ইকুয়াল টু 2, দুই কার্বন বিশিষ্ট হলে কি হবে? n ইকুয়াল 2 হলে কি হবে? দেখেন, CnH2n, তাহলে n ইকুয়াল 2 হলে সি দিবেন কয়টা? দুইটা। তাহলে H কয়টা দিবেন? 2n, তাহলে দুই দুগুণে চারটা দিবেন। তাহলে দৈর্ঘ্যটা কি? অথবা এভাবে লিখতে পারেন, সি লিখলেন আর একটা সি লিখলেন, আর মানে দুইটা কার্বন লিখবেন, মাঝখানে ডাবল বন্ড দিবেন। তারপরে কি কার্বনের হাত করে চারটা, তাহলে দুইটা বন্ধন, দুইটা হাত দিয়ে দুইটা যুক্ত হয়েছে। তাহলে এখানে কিন্তু আরো দুইটা হাত ফাঁকা আছে না? 2CH2, এই যে হয়ে গেল C2H4, এই যে মিলছে, দেখলেন? C2H4, এই যে 5 কার্বন বিশিষ্ট। 5, 10 আপনি বেসিক শিখলে আপনি যেরকম ইচ্ছা ততবার নিবানি লিখতে পারবেন। দেখেন, যদি 5 কার্বন হয় তাহলে কি হবে? দেখেন, C5, H কত হবে? 2n, তাহলে H10। এভাবে যদি আপনি এভাবে লিখতে চান তাহলে কি করবেন? 1, 2, 3, 4, 5, 5টা কার্বন এভাবে লিখবেন। তারপর যেটা ইচ্ছা আপনার যে কোনো একটাই ডাবল বন্ড দিবেন, যে কোনো একটাই ডাবল বন্ড দিবেন। তবে দেখেন, এখানে দুইটা বন্ড গেছে, তাহলে কি দুইটা হাত ফাঁকা আছে। এখানে কি বন্ধন, বাকিগুলো একটা বন্ধন দিবেন। এখানে কি একটা হাইড্রোজেন ফাঁকা আছে, এখানে কি দুইটা হাত ফাঁকা আছে। এই কার্বনের কি কার্বন হাত চারটা, এক দুইটা গেছে, আর আরো দুইটা ফাঁকা আছে। কার্বন হাত কয়টা? চারটা, একটা গেছে এখানে নাকি, এই মোটা করলে বুঝবেন, দুইটা, একটা গেছে এখানে। তাহলে কারো কয়টা ফাঁকা আছে? তিনটা ফাঁকা আছে, দেখুন 3। এভাবে এখন দেখেন কার্বন কয়টা? 5টা, 1, 2, 3, 4, 5। হাইড্রোজেন তাহলে কয়টা হবে? 10টা। দেখেন 10টা হয়েছে কিনা দেখেন, 2, 4, 6, 7, 8টা। দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9। একটা কম হলো কেন? দাঁড়ান গুণে দেখি। না, ঠিকই তো আছে। দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কিন্তু ঠিক আছে, C5H8। আপনি এইভাবে লিখবেন তাহলে অটোমেটিক মিলে যাবে। তারপরে দেখেন অ্যালকাইন। দেখেন অ্যালকাইন কি? কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত সকল অসম্পৃক্ত যৌগ সমূহকে কি বলে? অ্যালকাইন বলে। সেম নিয়ম, সাধারণ সংকেত কি? CnH2n-2। এটাকে সাধারণ সংকেতটা মনে রাখবেন। তারপরে কি আপনি দেখেন, এখানে কিন্তু সেম জিনিস, এক কার্বন বিশিষ্ট মানে কি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন কিন্তু হওয়া সম্ভব না। কারণ কি একটা কার্বন দিয়ে, দেখেন একটা কার্বন দিয়ে কি একটা কার্বন একা একা আছে, ও কি কখনো ত্রিবন্ধন গঠন করতে পারবে? তিনটে বন্ধন দিয়ে যুক্ত হতে হলে ওর আর একটা কার্বন প্রয়োজন হবে। ওই জন্য কি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন নাই। ঠিক আছে, এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন নাই। তাহলে কি আছে? দুই কার্বন বিশিষ্ট আছে। যদি আমরা এখানে দুই দেই, দুই কার্বন বিশিষ্ট কিন্তু আছে। যদি দুই দেই, n=2 হলে তাহলে কি হবে? দেখেন C2, C2, H কত হবে? তাহলে দেখেন 2n-2, 2n-2, দুই দুগুণে 4, দুই দুগুণে 4-2, তাহলে কত হয়? 2, C2H2। এটা কি? অ্যালকাইন। নামগুলো বলা হয় না আপনাদের, এখানে নামগুলো বলে দেই পিছনের। দেখেন এটার নাম কি হবে? মিথেন। অ্যালকেন, অ্যালকেনের লাস্টে নাম কি হয়? এন উচ্চারণ হয়। অ্যালকেনের লাস্টে উচ্চারণ কি হয়? এন। এটা কি এক কার্বন বিশিষ্ট কি? মিথেন। দুই কার্বন হয় তাহলে কি? ইথেন। এটার নাম কি? ইথেন। এটা কি? তার 3 কার্বন হলে প্রোপেন, 5 হইলে 4 হইলে মিথ প্রোবিউট, 5 হইলে পেন্ট, 6 হইলে কি? হেক্স, 5 হইলে কি? পেন্ট। এটার নাম কি? পেন্টেন। এগুলো কি বেসিক নামকরণ। আচ্ছা, এগুলো সামনে লিখে যেতেছি, একটু ওয়েট করেন। পরে দেখেন এটা কি? অ্যালকিন। অ্যালকিনের উচ্চারণ কি হবে? ইথিন, প্রোপিন, বিউটিন, লাস্টে ইন উচ্চারণ হবে। অ্যালকেন কি আছিল? অ্যালকেনের কি ছিল? এন। অ্যালকেন উচ্চারণ কি হবে? এন। অ্যালকেন উচ্চারণ ছিল এন। অ্যালকেন কি? ইন। এটার নাম কি হবে? দেখেন এন ওয়ান ইজ ইকুয়াল টু নাই, যদি 2 হয় এটার নাম কি? মিথিন, ইথিন, ইথিন। দেখেন এই যে ইথিন, এটা থেকেই কিন্তু পলিথিন তৈরি করা হয়। এই যে ইথিন, এটা এই ইথিনের পলিমারের নামই কিন্তু পলি ইথিন বা পলিথিন, আমরা যে পলিথিনের ব্যাগ ইউজ করি। ঠিক আছে, এগুলো সব বানানো দেখাবো সামনে। তারপরে দেখেন যে 5 কার্বন হলে কি হবে? পেন্টিন।
হেপটিন, হেক্সিন, এভাবে। পরেরটা দেখেন, তাহলে এখানে N=2 হলে কি এটার নাম কি হবে তাহলে? অ্যালকাইন। তাহলে এটার নাম কি? 2 কার্বন, ইথাইন। ইথাইন, ইথাইন। দেখি আপনাদের কোথায় লিখে দেওয়া যায় জিনিসটা, এখানে লিখে দেই। 1 হইলে কি? মিথ। 2 হলে কি? ইথ। 3 হলে কি? প্রোপ। তাহলে কি? মিথ, ইথ, প্রোপ, বিউট। এগুলো সবাই জানার কথা সবার। তাহলে কি? পেন্ট। এগুলো লাস্টে শুধু অ্যালকেন হলে এন, অ্যালকেন হলে ইন, অ্যালকেন হলে আইন যুক্ত করে দেবেন, তাহলে শেষ। পেন্ট। এখানে তো জায়গা নাই, বেশি নেই। পেন্ট। তারপরে কি? হেক্স। 7 হইলে কি? হেপ্ট। 8 হইলে অক্ট। 9 হইলে কি? নন। 10 কি? ডেক। এর বেশি লাগবে না, এ পর্যন্ত হলে এনাফ। তো এই 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সেটার নাম কি হবে? ডেকেন। পরেরগুলো লাগে না, তাও দেখা দিচ্ছি। যদি 11 হয় তাহলে কি হবে? অনডেক। অনডেকেন। তারপরে কি হবে? ডোডেকেন। তাহলে কি হবে? ডো ডেক। এভাবে ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, এভাবে। বুঝছেন? তাহলে হচ্ছে আমাদের বেসিক আলোচনা শেষ। এখন দেখেন নামকরণ। নামকরণ ছিল আমাদের মেন আলোচনার বিষয়। দেখেন নামকরণের হচ্ছে 3টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে যে প্রধান শিকড় শনাক্তকরণ, প্রধান শিকড় শনাক্তকরণ। পরের ধাপ হচ্ছে নাম্বারিং, পরের ধাপ হচ্ছে কি? নামকরণ। 3টা ধাপ। এই 3টার জন্য আমি 3টা আলাদা টেকনিক শিখিয়ে দেবো। এগুলোর অনেক নিয়ম আছে, নিয়ম মনে রাখতে হয়। কিন্তু আমি দুর্দান্ত কিছু টেকনিক শিখিয়ে দেবো, শর্ট টেকনিক। দেখবেন আপনার কাছে নামকরণ একবারে পানির মতো সহজ লাগবে। তার আগে দেখেন, একটা যৌগ যদি আপনার এরকম থাকে, যৌগটার কিছু থাকে, দেখেন এই যে শাখা থাকে। এই যে এখানে হচ্ছে আপনার প্রধান শিকড়। এখন আপনার প্রশ্ন করতে হবে যে আপনার বুঝতে হবে যে প্রধান শিকড় কোনটা। এখানে এই লাইনটা কি প্রধান শিকড়? দেখেন এই একটা লাইন আছে, এই লাইনটা কি প্রধান শিকড় হতে পারে? আবার চাইলে আপনার এই লাইনটা প্রধান শিকড় হতে পারে। এই যে এখান দিয়ে এসে এখান দিয়ে এটা প্রধান শিকড় হতে পারে। ঠিক আছে, কোনটা প্রধান শিকড় এটা আপনার কি শনাক্ত করতে হবে। এই যে মনে করেন এটা তৈলে, দাঁড়ান এটা বন্ধ করে দিই, এটা নেই। দেখেন এটা তৈলে এটাও হতে পারে প্রধান শিকড়। এই যে এটা হতে পারে, বা এটা হইতে পারে। এখন কোনটা প্রধান শিকল, কোনটা প্রধান শিকল সেটাকে আপনাকে বুঝতে হবে। এটাকে আমাদের প্রধান কাজ। তারপরে করতে হবে কি? নাম্বারিং করতে হবে। প্রধান শিকলের পরে এমন 1 2 3 4 এভাবে নাম্বারিং করতে হয়। এটা কি দ্বিতীয় ধাপ। পরের ধাপ হচ্ছে আমাদের নামকরণ। এখন দেখেন এগুলো আমরা একটু পরে শিখবো। তার আগে আপনাদের বুঝতে হবে এই যে শাখা, এই শাখাগুলোর নাম মনে রাখতে হবে। তারপর কি? কার্যকরীমূলক, এগুলোর নাম মনে রাখতে হবে। দেখেন এখানে একটু মুখস্থের বিষয় আছে, একটা বিষয় একটু মনে রাখতে হবে। এই যে কার্যকরীমূলকের প্রায়োরিটি, কার্যকরীমূলকের প্রায়োরিটি। একটা যৌগে যদি আপনার 2টা কার্যকরীমূলক থাকে, মনে করেন COOH আছে, আবার মনে করেন OH আছে। যদি আপনার 2টা কার্যকরীমূলক থাকে, তাহলে যেটার প্রায়োরিটি বেশি বা যেটার পাওয়ার বেশি, যেটার সক্রিয়তা বেশি, সে হবে কি? কার্যকরীমূলক। আর অন্যটা হবে কি? শাখা। যেমন দেখেন এখানে এই যে যৌগটা আছে, দেখেন এই যৌগটার এখানে কিন্তু দেখেন এই যে OH, OH আছে, দেখেন এই যে OH আছে, এবং কি COOH আছে, দুইটাই আছে। দুইটাই কিন্তু কার্যকরীমূলক, আমরা জানি। OH মানে কি? অ্যালকোহল, এবং COOH কি? জৈব অ্যাসিড। দুইটাই কিন্তু কার্যকরীমূলক। কিন্তু এখানে দেখেন COOH এর পাওয়ার বেশি, এর থেকে কি OH কি পরে আছে, আরও কম সক্রিয়। যার কারণে কি এই যে OH হবে এখানে শাখা। শাখা হলে কিন্তু OH এর নাম কিন্তু অল, অ্যালকোহল আর থাকবে না, ওর নাম হয়ে যাবে হাইড্রোক্সি। আর COOH কি? মূলক, এই জন্য কি ওর নাম ওই কিছুই থাকবে। ও যদি শাখা হইতো ওর নাম হতো কি? কার্বক্সি। এই যে কোনটা শাখা হইলে কি নাম, মূলক হইলে কি নাম, এটা মনে রাখতে হবে। সামনে দেখাইতেছি আমি। তার আগে হচ্ছে আপনাদের এই যে লাইনটা মনে রাখতে হবে যে সক্রিয়তার ক্রমটা। সক্রিয়তার ক্রম হচ্ছে কি? COOH SO3H, COOR COX CONH2 CN CHO OH SH NH2। এটা আপনাদের বই খুললে দেখবেন, বইতে একবারে উপর নিচে করে একটা তীর চিহ্ন দিয়ে সক্রিয়তার ক্রম দিয়ে লেখা আছে, মেন বইতে, রসায়ন 2য় পত্রের। এটা হচ্ছে কি আপনার মুখস্থ করতে হবে, মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা কি একবারে টিএম, মানে কি টানা মুখস্থ করতে হবে। এটা আজকে করেন আর কালকে করেন, মুখস্থ করতেই হবে। কিন্তু মুখস্থ করার জন্য আমি সহজ করে টেকনিক শিখিয়ে দিলাম। এভাবে কবিতার মতো করে মুখস্থ করবেন। এখানে এসে থামবেন, এখানে এসে থামবেন, মার্ক করে দেই, এই যে সবুজ হলুদ মার্ক করে দিলাম, এখানে এসে থামবেন। এই মুখস্থ করবেন সিও, সি ডাবল এইচ এসও থ্রি এইচ সিও, সি ডাবল আর সিও এক্স সিও এন এস টু। এবার থামবেন, সি ডাবল এইচ এসও থ্রি এইচ সি ডাবল আর সিও এক্স সিও এন এস টু। পরে কি সিএন সিএইচ ও সিও ও এইচ এস এইচ এন এস টু, সি ডাবল এইচ এসও থ্রি এইচ। এখন মুখস্থ করে ফেলেন, সি ডাবল এইচ এসও থ্রি এইচ সি ডাবল আর সিও এক্স সিও এন এস টু। এখানে আমি মুখস্থ করে দেখেন, সি ডাবল এইচ এসও থ্রি এইচ সি ডাবল আর সিও এক্স সিও এন এস টু। তারপর কি সিএন সিএইচও সিও ও এইচ এস এইচ এন এস টু। এভাবে মুখস্থ করতে হবে। সি ডাবল এইচ এসও থ্রি এইচ সি ডাবল আর সিও এক্স সিও এন এস টু সিএন সিএইচও সিও ও এইচ এস এইচ এন এস টু। আমি মুখস্থ করছি যখন আমি পড়ছি প্রথম, আপনি এখন প্রথম পড়তেছেন, আপনারা মুখস্থ করতে হবে, করার কিছু নাই। এটা মুখস্থ করলে পরে সবগুলো সহজ হয়ে যাবে। এটা কিন্তু এমসিকিউতে পর্যন্ত আসে, যে এখান থেকে দুই তিনটে দিয়ে দেয় যে কোনটার পাওয়ার বেশি। মেডিকেল এডমিশনে আসে, ভার্সিটি এডমিশনে আসে, কলেজের এমসিকিউতে আসবে, আপনার বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসবে, সব জায়গায় আসবে। এই যে সি ডাবল এইচ, এটার পাওয়ার সব থেকে বেশি। এটা তো কত হাজারবার যে এমসিকিউতে আসছে, যে নিচের কোনটার অগ্রাধিকার সব থেকে বেশি। এটা কিন্তু প্রচুর পরিমাণে, এই জন্য বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজন্য কি এটা মুখস্থ করে ফেলবেন। তারপর দেখেন, বলছিলাম না যে শাখা হইলে একটা নাম হয়, আবার মূলক হলে কি আরেকটা নাম হয়। এখন কি এগুলো আপনার মুখে মনে রাখতে হবে। জৈব অ্যাসিড এক নম্বরে দেখেন, এটা যদি শাখা হিসেবে ইউজ হয় তাহলে নাম হবে কি কার্বক্সি। আর যদি মূলক হিসেবে ইউজ হয় তাহলে নাম হবে কি ওইক অ্যাসিড, যেমন মিথেনোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এটাই বেশি ইউজ হয়, এটা এটা শাখা হিসেবে বেশি ইউজ হয় না। পরে দেখেন সালফোনিক অ্যাসিড এসও থ্রি এইচ, প্রথম কি আছে সি ডাবল এইচ, এই প্রথমটা এখানে লিখছি, এই যে প্রথমটা। পরে কি দুই নাম্বারটা কি এসও থ্রি এইচ, এই দুই নাম্বার ছিল কি এসও থ্রি এইচ, এই যেটা হচ্ছে দুই নাম্বারটা দেখেন, এই যে এসও থ্রি এইচ, এটার নাম কি সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে, এটাও কি শাখা হিসেবে তেমন ইউজ হয় না, এটাও কি আপনার এই যে মূলক হিসেবে, কার্যকরী মূলক হিসেবে বেশি ব্যবহৃত হয়। পরে দেখেন, অথবা প্রথম লেকচার এখানে থাক, ক্লাসটা তো অনেক বড় হয়ে গেছে, বেশি বড় হলে আবার আপলোড দিতে সমস্যা হয়। তাহলে নামকরণের পরের লেকচারটা নেক্সট ক্লাসে বিস্তারিত নামকরণ পড়াবো। দেখবেন নামকরণ এই ক্লাস করলে আর দেখবেন জীবনে কখনো নামকরণে আটকাবেন না। ঠিক আছে? আর নেক্সট ক্লাস পাওয়ার জন্য কি করতে হবে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, অথবা কোনো জায়গায় বুঝতে না পারলে আমার যে মেইন ফেসবুক আইডি আছে আপনার AHM জাহিদ, ওটা পাবলিক করা আইডি, ওটাই মেসেজ দিবেন, মেসেজ দিলেই সরাসরি মেসেজ আমার কাছে চলে আসবে, ইনশাল্লাহ রিপ্লাই দিব। এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন চাইলে, ফ্রেন্ড রিকোয়েস্ট মনে হয় 5,000 হইতে 50,000 মতো বাকি আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যোগাযোগ করেন না বুঝতে পারলে, এবং নেক্সট ক্লাসের অপেক্ষা করেন। নেক্সট ক্লাসের নামকরণ আমরা একবারে বিস্তারিত শিখবো। ঠিক আছে? নেক্সট ক্লাসটা পাওয়ার জন্য কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, তাহলে কি ক্লাস অটোমেটিক চলে যাবে আপনার কাছে। নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং নামকরণের মনে হয় বিশ্বের একবারে সব থেকে ভালো ক্লাসটা হবে। একবারে দেখবেন আমার নিজের আবিষ্কার করা কিছু দুর্দান্ত টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আমি শিখছি। আমি আপনার যেভাবে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং অনেকগুলো ভার্সিটিতে চান্স পাইছি, যেভাবে আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আজকে এখানেই থাক, আল্লাহ হাফেজ।